জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলকে ধ্বংসে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ। এবারে জানিয়ে দিব গাজায় ফের ইসরায়েলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণ ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ। আরও জানাবো কানাডায় এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে জানালো মার্ক কার্নি। এদিকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল, অভিযোগ কাতারের। সব শেষে জানিয়ে দিব গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে ইউরোপের 9 দেশের আহ্বান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাতভর ইসরায়েল ধ্বংসে মুসলিম বিশ্বের ঐক্য। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এই মুহূর্তে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। রাতভর ইসরায়েল একাধিক সামরিক স্থাপনা ও ঘাঁটিতে হামলা চালায়, যা একদিকে ক্ষয়ক্ষতির বড় ছবি তৈরি করেছে, অন্যদিকে মুসলিম বিশ্বের মাঝে ঐক্যের এক অনাবিল সুর তুলে দিয়েছে। এই হামলার পর একাধিক মুসলিম রাষ্ট্র ও সংস্থা একযোগে সংকেত দিয়েছে যে কোনো ক্ষেত্রে সহনশীল নয়। মুসলিম বৃহৎ দেশগুলো যেমন ইরান, কাতার, তুর্কি সহ প্রায় 2 ডজন রাষ্ট্র এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের সামরিক অগ্রাসনকে আঞ্চলিক শান্তি ও ন্যায় বিচারের বিরুদ্ধে বলেছে। বিশেষ করে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন দায়িত্ব নিয়েছে, মূল্যায়ন করেছে যে ইসরায়েলের এই পদক্ষেপ শুধু একদেশীয় সংঘর্ষ নয়, বরং মুসলিম বিশ্বের স্বাধিকার ও নিরাপত্তার বিরুদ্ধে একটি সংকেত। রেসেপ তাইয়েব এরদোয়ান বিশ্লেষক হিসেবে বলেছেন, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ঘাটতি হল ঐক্য ও সংহতির অভাব। আজ এই মুহূর্তে আমরা দেখছি ভেদাভেদকে পার করে একসাথে দাঁড়ানোর সময় এসেছে। পাকিস্তানের ধর্মীয় নেতৃবৃন্দ একই সুরে বলেছেন, আমরা একসাথে, আমরা বিভক্ত নই। এই ঐক্য শুধু রূপক নয়, বরং কারিগরিভাবে প্রতিফলিত হচ্ছে। আরব লীগ ও ওআইসির জরুরি সম্মেলন দোহায় অনুষ্ঠিত হয়েছে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণ সমন্বয় বাড়াতে, সামরিক ও অর্থনৈতিক বিকল্পগুলো খুঁজে দেখতে। অবশ্য পরিস্থিতি একেবারে সাদাসিধে হয়। দেশগুলো কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চালিয়ে গিয়ে এই সংকট মোকাবিলা করছে। যদিও ঐক্যের মুখর সুর শোনা যাচ্ছে, বাস্তবে একাধিক দেশ এখনও স্বাতন্ত্র্য স্বার্থ ও নিরাপত্তার কারণে সাবধানতা অবলম্বন করছে। তবে যা স্পষ্ট, মুসলিম বৃহৎ অংশ এখন পরিবর্তন দেখছে। শুধু প্রতিক্রিয়া নয়, একসঙ্গে পদক্ষেপ নেওয়ার মনোভাব তৈরি হচ্ছে। সংক্ষেপে বলা যায়, ইসরায়েলের হামলা মুসলিম বিশ্বের জন্য শুধু একটি নিরাপত্তা চ্যালেঞ্জ নয়, বরং একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে, যেখানে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক বলার আবহ তৈরি হচ্ছে। এই মুহূর্তে দেখা যাক সেই ঐক্য কতদূর পৌঁছতে পারে এবং কিভাবে পরবর্তী ধাপগুলো আকার নেবে। গাজায় ফের ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ, ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ। ফিলিস্তিনের গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত কয়েকজন নিহত হয়েছেন, যা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে। মঙ্গলবার 21 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। চুক্তিটি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা কূটনীতিক প্রচেষ্টা বাড়িয়েছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলের আল শাহাফ এলাকায় 2টি আলাদা হামলায় 4 জন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তিরা নিজেদের বাড়িঘর দেখতে ফিরে আসার সময় ইসরায়েলি সেনারা তাদের উপর গুলিবর্ষণ করে। তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা কিছু যোদ্ধার দিকে গুলি চালিয়েছে, যারা হলুদ সীমারেখা অতিক্রম করে সুজাইয়ার দিকে এগিয়ে আসছিল এবং ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি করেছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় একাধিকবার হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। গাজা কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী এ পর্যন্ত অন্তত 97 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত রোববার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 42 জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশুরাও রয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েল দাবি করেছে, হামাস যোদ্ধারা রাফাহা এলাকায় গুলি চালিয়ে তাদের 2 সেনাকে হত্যা করেছিল, যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়। যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে রাফাহার ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশে তাদের কোনো ইউনিট সক্রিয় নেই। তারা অভিযোগ করে, ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার অজুহাত তৈরি করছে। হামাস জানিয়েছে, তারা এখন পর্যন্ত 20 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং বাকিদের মৃতদেহ হস্তান্তরের চেষ্টা করছে। তবে গাজা উপত্যকার ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বড় বাধার মুখে পড়তে হচ্ছে বলে তারা জানিয়েছে। এদিকে গত রোববার ইসরায়েল গাজায় মানবিক সাহায্য পাঠানো বন্ধের হুমকি দিলেও পরে আবার জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক জানান, গাজায় সাহায্য পাঠানো পুনরায় শুরু হয়েছে, তবে কী পরিমাণ সাহায্য প্রবেশ করতে পেরেছে তা স্পষ্ট নয়। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজজুম সোমবার জানান, বাস্তবে এখনও ইসরায়েল গাজায় সাহায্যের ট্রাকগুলোর প্রবেশ আটকে রেখেছে এবং এসব ট্রাক সামরিক চেকপয়েন্টগুলোতে আটকে আছে।
তিনি আরও জানান, সোমবার ইসরায়েলি বাহিনী খান ইউনিসের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে, যা স্থানীয়দের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা আরও বাড়িয়েছে। এই ভঙ্গুর পরিস্থিতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার UNRWA এর প্রধান ফিলিপ লাজারিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, গাজায় এই ভঙ্গুর যুদ্ধবিরতি অবশ্যই রক্ষা করতে হবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের স্পষ্ট ঘটনাগুলো তদন্তেরও আহ্বান জানিয়েছেন। সূত্র আল জাজিরা। কানাডায় এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে, মার্ক কার্নি। ইউরোপের দেশগুলোর পর এবার উত্তর আমেরিকার অন্যতম প্রভাবশালী দেশ কানাডা যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার প্রচারিত ব্লুমবার্গ পডকাস্ট সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। নেতানিয়াহু কানাডায় এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। এতে আরও বলা হয়, নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে কি না কার্নিকে এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, হ্যাঁ, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। কার্নি আরও বলেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়াটা তার অগ্রাধিকার ছিল, কিন্তু এটাই শেষ নয়। ইসরায়েলের পাশে শান্তি ও নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে ফিলিস্তিন রাষ্ট্র থাকবে বলেও মন্তব্য করেন তিনি। 1947 সাল থেকে কানাডা দুই রাষ্ট্র সমাধানের নীতি মেনে চলছে উল্লেখ করে কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনকে এখন স্বীকৃতি দেওয়ার কারণ নেতানিয়াহুর সরকার জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করে ফিলিস্তিন রাষ্ট্র সম্ভাবনা নস্যাৎ করার চেষ্টা করছে। 1947 সাল থেকে কানাডার মেনে চলা সরকারি নীতির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। কার্নির এমন বক্তব্যের পর নেতানিয়াহুর রাজনৈতিক পরামর্শক ওফির ফাল্ক কানাডীয় সংবাদ মাধ্যমে বলেন, কানাডা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা গ্রহণ করায় মার্ক কার্নির উচিত বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার দেশে স্বাগত জানানো। গত 2 বছর ইসরায়েলের ক্রমাগত হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে 68,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, তাদের অধিকাংশ শিশু ও নারী। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। পরে আদালতের রায়ে নেতানিয়াহু লেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কানাডার আগে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ড সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়ে রেখেছে। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল, অভিযোগ কাতারের। গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। হামাসের অবস্থানগুলোতে মঙ্গলবার 21 অক্টোবর একাধিক ইসরায়েলি প্রাণঘাতী হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি 11 দিন ধরে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের এই অভিযোগ করেন। শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণে আমির বলেন, আমরা ফিলিস্তিনে ইসরায়েলের সব চুক্তি লঙ্ঘনকারী কার্যক্রমের নিন্দা জানাই, বিশেষ করে গাজা উপত্যকাকে মানুষের বসবাসের অযোগ্য স্থানে পরিণত করা এবং যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘন উল্লেখযোগ্য। উল্লেখ্য, হামাসের অবস্থানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার পর এমন মন্তব্য এসেছে। কাতার এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে রবিবার 19 অক্টোবর গাজায় 153 টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের সংসদ নেসেটে সোমবার 20 অক্টোবর এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে ইউরোপের 9 দেশের আহ্বান। স্লোভেনিয়ার সামুদ্রিক শহর পোর্টো রোজে সোমবার অনুষ্ঠিত হয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইইউ নেতাদের শীর্ষ সম্মেলন। সম্মেলনে গাজায় অবাধভাবে মানবিক সহায়তা প্রবেশ এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। ফ্রান্স, ইতালি, স্পেন সহ দক্ষিণ ইউরোপের 9টি দেশের নেতা বা প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের মহাপরিচালক উর্সুলা ভন ডার লেন এবার সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল ইউরোপের প্রতিযোগিতা দক্ষতা জোরদার এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি। সম্মেলনের পর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলবো বলেন, গাজার যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনাকে স্বাগত জানায় সম্মেলনের অংশগ্রহণকারী দেশগুলো, তবে আমরা চাই প্রথম পর্যায়ে থাকার বদলে এ পরিকল্পনার সার্বিক বাস্তবায়ন। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 97 ফিলিস্তিনি নিহত ও 230 জন আহত হয়েছে। তারা যুদ্ধবিরতির 80টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।